পর্ব ১৯। মনসুর সোফায় আধশোয়া হয়ে আছে। সোবহান সাহেবের কারণেই সে এমনভাবে বসা। সোবহান সাহেব চান যে সে আরাম করে বসে ক্ষুধা সম্পর্কে তার অভিজ্ঞতার লেখাটা শুনে। মনসুর একবার শুধু ক্ষীণ স্বরে বলল, স্যার, লেখাটা কত পৃষ্ঠা? সোবহান সাহেব বললেন, ৩২২ পৃষ্ঠা হয়েছে, এখনো লিখছি, আরো বাড়বে। মনসুর হতভম্ব হয়ে বলল, সবটা আজ শোনাবেন? হ্যাঁ, নয়তো ফ্লো ঠিক থাকে না। ফ্লো থাকাটা খুব দরকার। একসঙ্গে না শুনলে তুমি পরিষ্কার বুঝতে পারবে না। তা ঠিক। তুমি আরাম করে পা তুলে বসো, খুব মন দিয়ে শুন, কিছু মিস করবে না। জি আচ্ছা। আর পড়ার সময় হু হা এইসব কিছু বলবে না, এতে আমার অসুবিধা হয়, কনসেন্ট্রেশন কেটে যায়। আমি কিছু বলবো না। ভেরি গুড। সোবহান সাহেব শুরু করলেন এবং অতি দ্রুত পড়ে যেতে লাগলেন। ঘণ্টাখানিক পার হবার আগেই ঘরে ঢুকলো ফরিদ। সোবহান সাহেবকে থামিয়ে বলল, দুলাভাই, আপনার কাইন্ড পারমিশন নিয়ে কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা? যাকে আপনি লেখা পড়ে শোনাচ্ছেন সেই গাধা ঘুমোচ্ছে। তাকিয়ে দেখুন, হাঁ করে ঘুমোচ্ছে। সুবহান সাহেব তাকালেন এবং তার মন সত্যি সত্যি খুব খারাপ হয়ে গেল। আসলেই তাই, ডাক্তার ঘুমোচ্ছে, হাঁ করেই ঘুমোচ্ছে। সুবহান সাহেব উচ্চস্বরে ডাকলেন, মিলি, মিলি। সেই শব্দেও ডাক্তারের ঘুম ভাঙল না, কয়েকবার শুধু ঠোঁট কাঁপল। মিলি পাশে এসে দাঁড়াবার পর সোবহান সাহেব বললেন, ডাক্তারের মাথার নিচে একটা বালিশ দাও মা, ও ঘুমিয়ে পড়েছে। ক্ষুধা বিষয়ক আমার এই জটিল লেখা পড়তে পড়তে যে কেউ ঘুমিয়ে পড়তে পারে, এটা আমার কল্পনার বাইরে ছিল। মনটাই খারাপ হয়ে গেল। মিলি ডাক্তারের মাথার নিচে একটা বালিশ দিয়ে দিল, পাতলা চাদরে গা ঢেকে দিল। এই সামান্য কাজটা করতে তার ভালো লাগলো। প্রবল ইচ্ছা করতে লাগলো এই ছেলেটার হাতটা একটু ছুঁয়ে দেখতে। মানুষের মনে কেন এরকম ইচ্ছা হয়? এই ইচ্ছার নামে কি ভালোবাসা? তাহলে ভালোবাসা ব্যাপারটা কি শরীর নির্ভর? কবি যে বলেন, প্রতি অঙ্গ লাগি তার প্রতি অঙ্গ কাদেরে। এই কথা কি সত্যি? সত্যি হলে খুব কষ্টের ব্যাপার হবে। ভালোবাসার মতো এত বড় একটা ব্যাপারকে দেহে সীমাবদ্ধ করা খুব অন্যায়, খুবই অন্যায়। তবু কেন জানি ভালোবাসা শেষ পর্যন্ত দেহেই আশ্রয় করে। বড় রহস্যময় এই পৃথিবী, বড়ই রহস্যময়। মিলি গায়ে চাদর দিয়ে দিচ্ছে, পাশে মুখ বিকৃত করে দাঁড়িয়ে আছে ফরিদ। সে বলল, এত বড় গাধা আমি আমার লাইফে দেখিনি রে মিলি। একটা ভদ্রলোক আগ্রহ করে তোকে একটা লেখা পড়ে শোনাচ্ছেন, আর তুই বেটা ঘুমিয়ে পড়লি। তোর একটু লজ্জাও লাগলো না? আবার দেখ না, নাক ডাকাচ্ছে। কুশি একটা চড় দেব নাকি? মিলি বলল, বেচারাকে ঘুমাতে দাও মামা, বিরক্ত করো না। আমার কি ইচ্ছা করছে জানিস? আমার ইচ্ছা করছে গাধাটাকে ধরাধরি করে রাস্তায় ফেলে দিয়ে আসি। হঠাৎ ঘুম ভাঙলে একটা শখ খাবে, বুঝবে কত ধানে কত চাল। তুমি এ ঘর থেকে যাও তো মামা। ঘরে প্রচণ্ড মশা, বেচারাকে মশা বিরক্ত করছে। সোফার ওপর মশারি খাটিয়ে দেয়া যায় না। মিলি মস্কুইটো কয়েল জ্বালিয়ে দিল। রাতে ভাত খেতে খেতে সুবহান সাহেব জিজ্ঞেস করলেন, ডাক্তার কি এখনো ঘুমোচ্ছে? মিলি লজ্জিত গলায় বলল, হ্যাঁ বাবা। সুবহান সাহেব বিস্মিত স্বরে বললেন, খুবই আশ্চর্যের ব্যাপার। ফরিদ বলল, দুলাভাই, আমার ধারণা আপনার ক্ষুধা বিষয়ক বইটাতে ঘুমের উদ্রেককারী কিছু একটা আছে। আপনি যখন ডাক্তার বেটাকে পড়ে শোনাচ্ছিলেন, তখন আমিও ২-৩ পৃষ্ঠা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। আমার ৩ বার হাই উঠল। সুবহান সাহেব কঠিন চোখে তাকালেন, কিছু বললেন না। ফরিদ বলল, ইনসোমনিয়ার ওষুধ হিসেবে এই বই বাজারে ছাড়া যেতে পারে। আমি ঠাট্টা করছি না দুলাভাই, আমি ড্যাম সিরিয়াস। বিলু বলল, চুপ করো তো মামা। চুপ করো, চুপ করো, এই কথা ইদানিং আমাকে খুব বেশি শুনতে হচ্ছে। আমার এটা শুনতে ভালো লাগছে না। সব মানুষেরই কিছু ব্যক্তিগত মতামত থাকতে পারে, এবং সেই মতামত প্রকাশের অধিকারও তার থাকা উচিত বলে আমি মনে করি। দুলাভাইয়ের বইটি পড়ে আমার ঘুম আসছে, এটা বলে দুলাভাইয়ের বইয়ের প্রতি আমি কোনো অশ্রদ্ধা প্রকাশ করছি না। বইটির নতুন একটি ডাইমেনশনের দিকে আমি ইঙ্গিত করছি। মিনু বললেন, আর একটা কথা বললে এই ভাতের চামচ দিয়ে তোর মাথায় একটা বাড়ি দেব। তা দাও, তবুও আমার কথাটা আমি বলবই। সক্রেটিস ন্যায় কি এ কথাটা বোঝাতে গিয়ে মৃত্যুবরণ করলেন।
তাকে হেমলোক নামের তীব্র হলাহল পান করতে হলো। আমি ক্ষুধা এবং ঘুমের সম্পর্ক বলতে গিয়ে না হয় চামচের একটা বাড়ি খেলামই। সুবহান সাহেব শান্ত গলায় বললেন, খাওয়া দাওয়ার পর তোমার সঙ্গে আমার কিছু কথা আছে ফরিদ। ফরিদ বলল, জি আচ্ছা। কথাগুলি অপ্রিয়, তবু আমি ঠিক করেছি কথাগুলি তোমাকে বলবো। জি আচ্ছা। আনিস ছোকরা কি এখনো আসেনি? বিলু বলল, না আসেনি। কোথায় আছে, কোনো খবর পাঠিয়েছে? না, ওকে যেন আর এ বাড়িতে ঢুকতে দেয়া না হয়। যে মানুষটার 2টি বাচ্চা ফেলে উধাও হয়ে যায়, তাকে এ বাড়িতে আমি থাকতে দিতে পারি না। ফরিদ বলল, আপনার এই প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করছি দুলাভাই। তোমার সমর্থনের আমি কোনো প্রয়োজন বোধ করছি না। প্রয়োজন বোধ না করলেও সমর্থন করছি। আপনি বোধহয় জানেন না দুলাভাই, যে সত্য এবং ন্যায়ের পিছনে আমি সদা সর্বদা হিমালয়ের পর্বতের মতো দাঁড়াই। আই স্ট্যান্ড এজ এ রক। তোমার কি খাওয়া শেষ হয়েছে ফরিদ? জি না, এখন এক বাটি ডাল খাবো। খাওয়া দাওয়ার পর আমি এক বাটি ডাল খাই। ভেজিটেবল প্রোটিন, এটার খুবই দরকার। ডাল খাওয়া শেষ হবার পর তুমি দয়া করে আমার ঘরে এসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। সুবহান সাহেব নিতান্তই অনুত্তেজিত স্বরে যেসব কথা বললেন, সেগুলি হচ্ছে, ফরিদ, আমার ব্লাড প্রেশার হচ্ছে 160/95। আমার বয়সে এটাই স্বাভাবিক। কিছুদিন থেকে লক্ষ্য করছি, তোমার সঙ্গে খানিকক্ষণ কথা বললেই আমার ব্লাড প্রেশার বেড়ে যায়। কতটা বাড়ে তা কি জানতে পারি? এ পর্যন্ত দুবার মেপেছি, দেখেছি উপরেরটা হয় 200, নিচেরটা 110। বলেন কি? কোয়াইট ইন্টারেস্টিং। তোমার কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে, আমার কাছে ইন্টারেস্টিং নয়। আমি চাই তুমি যেন আর কখনো আমার সামনে না আসো। তা কি করে সম্ভব? আমার শ্বশুর সাহেব তোমার নামে আলাদা করে কিছু টাকা আমার কাছে গচ্ছিত রেখে গেছেন। এই টাকাটা আমি তোমাকে দিয়ে দিতে পারি। সেই টাকায় বাড়ি-টাড়ি কিনে তুমি মোটামুটি রাজার হালে থাকতে পারো। ফরিদ আগ্রহী গলায় বলল, অনেক টাকা নাকি? হ্যাঁ, অনেক টাকা। তবে তোমাকে আমি টাকাটা দিতে পারছি না। কারণ শ্বশুর সাহেব বলেছেন, তোমার মাথাটা ঠিক না হলে যেন তোমার কাছে টাকাটা না দেয়া হয়। তোমার মাথা ঠিক না। আমার মাথা ঠিক না? না। আর আপনারটা 100% ঠিক। আমার মাথা নিয়ে কথা হচ্ছে না, তোমারটা নিয়ে কথা হচ্ছে। ফরিদ হঠাৎ দাঁড়ালো, গাঢ় গলায় বলল, দুলাভাই, আমি চললাম। আমার কারণে আপনার প্রেশার বাড়বে না। মনে হচ্ছে ফরিদের নিজের ব্লাড প্রেশারও হু হু করে বাড়ছে। মাথার ভেতর প্রলয়কাণ্ড ঘটে যাচ্ছে। মনে হয় এই অবস্থাতেই কবি নজরুল লিখেছিলেন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্নেডো, আমি ভাসমান মাইন, আমি দুর্যোটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী শুধু বিশ্ব বিধাত্রীর। ফরিদের রাগ অনুরাগ কোনোটাই দীর্ঘস্থায়ী হয় না বলে নিজের ঘরে যেতে যেতে নিজেকে অনেকটা সামলে ফেলল। বসার ঘরের সোফায় ডাক্তার হা করে ঘুমোচ্ছে। বেটাকে কষে একটা চড় দেবার ইচ্ছা অনেক কষ্টে দমন করতে হলো। চড়টা দিতে পারলে রাগটা পুরোপুরি চলে যেত। রাগ কমানোর অনেকগুলি পদ্ধতির মধ্যে একটি হচ্ছে অন্যের উপর রাগ ঢেলে দেওয়া, কিংবা উল্টো দিক থেকে সংখ্যা গোনা, 100, 99, 98, 97, 96। ফরিদ সংখ্যা পদ্ধতি চেষ্টা করল, পদ্ধতি আজ কাজ করছে না। সব দিন সব পদ্ধতি কাজ করে না। চুল ধরে হাঁচকা টান দিয়ে ডাক্তার বেটাকে সোফা থেকে ফেলে দিলে কেমন হয়? ভদ্রতায় বাঁচছে। সমাজে বাস করার এই হচ্ছে সমস্যা, সামাজিক বিধিনিষেধ মেনে চলতে হয়। ইচ্ছা করলেও কারো চুল ধরে হ্যাচকা টান দিয়ে নিচে ফেলে দেওয়া যায় না। ফরিদ মেঘ গর্জন করল, এই বেটা উঠ। ডাক্তার ধর্মর করে উঠে বসলো। তার কাছে সবকিছুই এলোমেলো। এখানে সে কি করছে? ঘুমোচ্ছে নাকি? এখানে ঘুমোচ্ছে কেন? সামনে ফরিদ মামা না? উনি এমন করে তাকিয়ে আছেন কেন? আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কি করছেন মামা? তেমন কিছু করছি না। একটু আগে ভয়ঙ্কর কিছু করার ইচ্ছা করছিল, এখন করছে না। ডাক্তারকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফরিদ নিজের ঘরে চলে গেল। ঠান্ডা পানিতে ঘাড় ভিজিয়ে নিতে হবে, তাতে মূল স্নায়ু শীতল হবে। বেশ খানিকটা ক্যাফিনও শরীরে ঢুকাতে হবে, এতেও স্নায়ুর উত্তেজনা খানিকটা কমবে। কাদেরকে চায়ের কথা বলা দরকার, চিনি দুধ ছাড়া কড়া চা, প্রচুর ক্যাফিন দরকার।
শুধু ক্যাফিনে কাজ হবে না, গানও লাগবে। এইসব ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত খুব কাজ করে। মেঘের পরে মেঘ জমেছে, এই বিশেষ গানটি রাগ কমানোর ব্যাপারে কোরামিন ইনজেকশনের মতো। পরপর দুবার শুনলেই রাগ জল। আজ ওই গানটিরও সাহায্য দরকার। আজকের অবস্থা বড়ই খারাপ। ডাক্তারের ঘুম এখন পুরোপুরি ভেঙেছে। সে এই মুহূর্তে বড় ধরনের লজ্জাও বোধ করছে। পুরো ব্যাপারটা এখন মনে পড়েছে। ক্ষুধার উপর লেখা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। কি অসম্ভব লজ্জার কথা। ছি ছি। মিলি নিশ্চয়ই ঘটনা শুনেছে। না জানি সে কি ভাবছে। তাকে গাধা ভাবছে নিশ্চয়ই। রাত এখন প্রায় 1:30। এত রাতে চুপচাপ সোফায় শুয়ে থাকা ছাড়া কোনো গতি নেই। কিন্তু আবার খিদেও লেগেছে। ক্ষুধা ব্যাপারটা কত ভয়াবহ তা প্রবন্ধ পড়ে ঠিক বোঝা যায়নি। এখন বোঝা যাচ্ছে। তার মনে পড়ল আজ দুপুরেও তেমন কিছু খাওয়া হয়নি। ঘুম ভাঙার পর থেকে চোখের সামনে শুধু নানান রকম খাবারের ছবি ভাসছে। এই মুহূর্তে যে ছবিটি ভাসছে সেই ছবিটি বেশ অস্বস্তিকর। বিশাল একটা চীনামাটির প্লেট। সেই প্লেটে শিউলি ফুলের মতো দেখতে পোলাও। পোলাওয়ের উপর আস্ত একটা ভেড়ার রোস্ট। রোস্টের বর্ণ সোনালি। এত জিনিস থাকতে চোখের সামনে ভেড়ার রোস্ট আসছে কেন? সেটা একটা রহস্য। চামড়া ছাড়িয়ে নেবার পর ভেড়া এবং ছাগল কোনো তফাৎ নেই। তবু কেন ভেড়ার কথা মনে হচ্ছে? রোস্টটা তো ছাগলেরও হতে পারে। খুট করে শব্দ হলো। ঘরে ঢুকলো পুতুল। তার ঘুম আসছিল না। সে এসেছিল পানি খেতে। বসার ঘরে আলো জ্বলতে দেখে কৌতূহলী হয়ে এসেছে। ডাক্তারকে এত রাতে চুপচাপ বসে দেখতে সে খুবই অবাক হয়েছে। তবে অবাক হওয়াটা সে প্রকাশ হতে দিল না। সহজ স্বরে বলল, আসসালামু আলাইকুম। মনসুর বলল, ওয়ালাইকুম সালাম। ভালো আছো? এই মেয়েটির সঙ্গে তার অনেকবার দেখা হয়েছে, তবে কখনো তেমন আলাপ হয়নি। মেয়েটা যে এত সুন্দর সে আগে লক্ষ্য করেনি। আলাদাভাবে এর নাক মুখ চোখ কোনোটাই সুন্দর না। তবু সবকিছু মিলিয়ে মেয়েটাকে দেখতে তো বড় ভালো লাগছে। মনসুর উৎসাহের সঙ্গে বলল, কেমন আছো পুতুল? পুতুল বিস্মিত গলায় বলল, ভালো। আমি ক্ষুধা বিষয়ক লেখাটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। ব্যাপারটা খুবই অন্যায় হয়েছে। জেগে দেখি সোফায় শুয়ে আছি, মাথার নিচে বালিশ। মশার কামড়ে ঘুম ভেঙেছে? না, মশা না। অন্য কোনো কারণে ঘুম ভেঙেছে। আমার মনে হয় খিদের কারণে। প্রচণ্ড খিদে লেগেছে বুঝলি পুতুল। পুতুল বলল, আপনি বসুন, দেখি ঘরে কি আছে। তোমার কষ্ট করার দরকার নেই পুতুল। তবে ফ্রিজটা খুলে দেখো। ঠান্ডা গরমে কোনো অসুবিধা নেই। আপনি বসুন, আমি দেখি। বাহ, মেয়েটার কথা থেকে গ্রাম্য ভাবটাও তো দূর হয়েছে। মেয়েটাকে বুদ্ধিমতী বলেও মনে হচ্ছে। মনসুরের মনে হলো মেয়েটা কোনো একটা ব্যবস্থা করবেই। কিছু না পেলে 2টো ডিম অমলেট করে নিয়ে আসবে। মনসুরের চোখে আগের দৃশ্য ফিরে এলো। সেই ভেড়ার রোস্ট। তবে তার সঙ্গে নতুন কিছু চিত্র যুক্ত হয়েছে। ভেড়ার রোস্টের উপর এখন মুরগির রোস্টও দেখা যাচ্ছে। 0.5 ঘন্টা পর পুতুল এসে বলল, খেতে আসুন। খাবার ঘরে খাবার দেয়া হয়েছে। ভাত, রুই মাছের তরকারি, উচ্ছে ভাজা, ডাল। সবই গরম। রীতিমতো ধোয়া উঠছে। এক প্লেটে পেঁয়াজ, কাঁচামরিচ, 2 টুকরো লেবু। হতভম্ব মনসুর বলল, সব কি এখন রান্না করলে? পুতুল হাসতে হাসতে বলল, এত অল্প সময়ে বুঝি রান্না করা যায়? সবই ফ্রিজে ছিল। আমি শুধু গরম করেছি। আপনি খেতে বসুন। পুতুল প্লেটে ভাত উঠিয়ে দিল। মিলির ঘুম আসছিল না। একটা মানুষ সোফায় শুয়ে আছে। হয়তো বেচারাকে মশারা ইতিমধ্যে খেয়ে ফেলেছে। একজনকে এই অবস্থায় রেখে ঘুমোতে যাওয়া অসম্ভব ব্যাপার। সে নিঃশব্দে বসার ঘরে ঢুকল। সেখান থেকে খাবার ঘরে। খাবার ঘরে কি হচ্ছে? মনসুর খাচ্ছে? কে খাওয়াচ্ছে তাকে? তাকে দুজনের কেউ লক্ষ্য করল না। মিলি পর্দার আড়াল থেকে লক্ষ্য করল দুজন কি সুন্দর গল্প করছে। এত খাতির দুজনের মধ্যে? কই, এই খাতিরের কথা তো তার জানা ছিল না। আবার হাসির শব্দ আসছে। খিলখিল করে নিশ্চয়ই পুতুল মেয়েটাই হাসছে। রাগে মিলির গা জ্বলে যেতে লাগলো। যদিও সে খুব ভালো করেই জানে রাগ করার কিছুই নেই। কেন সে রাগ করবে? তার রাগ করার কি আছে? হাসাহাসির কারণ হচ্ছে ঠিক এই সময় ডাক্তার একটা মজার রসিকতা করছিল। রসিকতাটা বানর বিষয়ক। ডাক্তার কখনো রসিকতা করে কাউকে হাসাতে পারে না। এই প্রথম সে একজন গ্রাম্য বালিকাকে মুগ্ধ করল। পুতুল হাসতে হাসতে ভেঙে গড়িয়ে পড়ল। কিংবা কে জানে, এই গ্রাম্য বালিকাতে হয়তো মুগ্ধ হবার অভিনয় করল।
ডাক্তার অভিনয় ধরতে পারল না। পর্দা ধরে ঈর্ষায় নীল হয়ে গেল মিলি। তার ভিতরে এত ঈর্ষা ছিল তাও সে জানত না। সে যেভাবে এসেছিল সেইভাবেই ফিরে গেল। নিজের উপস্থিতি সে কাউকে জানতে দিল না। বানর গল্পের সাফল্যে উৎসাহিত হয়ে ডাক্তার দ্বিতীয় গল্প শুরু করল। পুতুল এই গল্পটিও চোখ বড় বড় করে শুনল এবং একসময় হেসে উঠল খিলখিল করে। ডাক্তার বানর বিষয়ক তৃতীয় গল্প খুঁজতে শুরু করল। তেমন কোনো গল্প মনে পড়ছে না। এই মেয়েটি বানর ছাড়া অন্য কোনো গল্পে হাসবে কিনা তাও বোঝা যাচ্ছে না। রিস্ক নেওয়া ঠিক হবে না। বানর সংক্রান্ত গল্পই মনে করতে হবে। ডাক্তারের ধারণা মেয়েদের ব্রেন ইউনিডিরেকশনাল। যে মেয়ে বানর সংক্রান্ত রসিকতায় হাসে সে অন্য রসিকতায় হাসবে না। তাকে বানর বিষয়ক গল্পই বলতে হবে, অন্য গল্প না। নারী জাতি খুব প্রবলেমের জাতি। পর্ব ২০। নাস্তার টেবিলে সুবহান সাহেব বিস্মিত হয়ে বললেন, ফরিদ তুমি যাওনি? ফরিদ তার চেয়েও বিস্মিত হয়ে বলল, কোথায় যাব? তুমি বলেছিলে এ বাড়িতে থাকবে না। ফরিদ টোস্টে মাখন লাগাতে লাগাতে বলল, ভালো মতো চিন্তা করে দেখলাম, হুট করে কোনো ডিসিশন নেওয়া উচিত না। তাহলে মিথ্যা বললে কেন? মিথ্যা কখন বললাম? গত রাতেই তো বললে। বলেছি ভালো করেছি। এই নিয়ে আপনি দয়া করে এখন ক্যাটক্যাট করবেন না। এমনিতেই রাতে আমার ভালো ঘুম হয়নি। ফরিদ তার নাস্তার প্লেট নিয়ে নিজের ঘরে চলে গেল। সুবহান সাহেব ইমদাদ খন্দকারের দিকে তাকিয়ে বললেন, দেশটা নষ্ট হচ্ছে কেন জানেন? দেশ নষ্ট হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে ইমদাদের কোনো মাথা ব্যথা নেই। ইমদাদ এই মুহূর্তে রুটিতে পুরো করে মাখন লাগাতে ব্যস্ত। দেশ সম্পর্কে ভাববার ফুরসত কোথায়? ইমদাদ বলল, আমাকে কিছু বললেন? হ্যাঁ, দেশটা কেন নষ্ট হচ্ছে জানেন? জি না। জানতে হবে। এইসব নিয়ে ভাবতে হবে। শুধু মাখন দিয়ে রুটি খেলে হবে না। অবশ্যই, অবশ্যই ভাবতে হবে। সুবহান সাহেব কঠিন গলায় বললেন, দেশটা নষ্ট হবার মূল কারণ হলো আমাদের মিথ্যা বলার প্রবণতা। তা তো ঠিকই বলেছেন জনাব, একেবারে ঠিক। জাতি হিসেবেই আমরা মিথ্যাবাদী। অবশ্যই। আমরা প্রতিজ্ঞা করি প্রতিজ্ঞা ভাঙার জন্যে। আসল কথা বলেছেন, লাখ কথার এক কথা। ইমদাদ সুবহান সাহেবের প্রতিটি কথায় একমত হতে লাগল। সে সাধারণত কারো কোনো কথাতেই দ্বিমত পোষণ করে না। ইমদাদ তার দীর্ঘজীবনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছে যে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার একটা পথ হচ্ছে সব কথায় একমত হওয়া। ইমদাদ সাহেব? জি। সত্যি কথা বলার প্রবণতা যদি আমাদের মধ্যে বৃদ্ধি পায় তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। অবশ্যই হয়। মিথ্যা মিথ্যা মিথ্যা, চারদিকে শুধু মিথ্যা। এটা দূর করতে হবে। অবশ্যই হবে। সত্যবাদী জাতি হিসেবে আমরা যদি নিজেদের প্রমাণ করতে পারি তাহলে অবস্থাটা কি হবে আপনি কি চিন্তা করে দেখেছেন ইমদাদ সাহেব? জি না। আমার গা শিউরে উঠছে। পৃথিবীর লোক জানবে বাঙালি মিথ্যা বলে না, বাঙালি সত্যবাদী। আমাদের আসনটা কিরকম হবে চিন্তা করুন। কত সম্মান, কত। সুবহান সাহেব আবেগে আপ্লুত হয়ে কথা শেষ করতে পারলেন না। বাঙালি জাতিকে সত্যবাদী কি করে করা যায় তাই ভাবতে লাগলেন। কারো সরে বললেন, ইমদাদ সাহেব? জি। জিনিসটা নিয়ে ভাবতে হবে। অবশ্যই হবে। চা শেষ না করেই সোবহান সাহেব উঠে পড়লেন। ক্ষুধা অবশ্যই একটি ভয়াবহ ব্যাপার, তবে তারও আগে হচ্ছে সত্যবাদিতা। একটি সত্যবাদী জাতি নিশ্চয়ই ক্ষুধায় কষ্ট পাবে না। ইমদাদ নাস্তার টেবিলে একা বসে রইল। তার জন্য ভালোই হলো। একা থাকলে ইচ্ছামতো খাওয়া দাওয়া করা যায়। একটা ডিমের জায়গায় দুটা ডিম নিলে কেউ বলবে না। এই বয়সে দুটা ডিম খাওয়া ঠিক না। কোলেস্টেরল না কি যেন ঝামেলা হয়, ডাক্তার ছোকরা বলছিল। আরে বাবা, আল্লাহ তাআলা তাহলে ডিম দিয়েছেন কি জন্যে? খাওয়ার জন্যেই তো। আল্লাহ তাআলা তো না ভেবে চিন্তে কিছু দেন নাই। তিনি না ভেবে চিন্তে কিছু করবেন তা কি হয়? মিলি এসে বলল, বাবার কি নাস্তা খাওয়া শেষ হয়ে গেল চাচা? হ্যাঁ মা। চা তো শেষ করেননি? সুখী মানুষ, মাথার মধ্যে হঠাৎ একটা চিন্তা এসে গেল, খাওয়া দাওয়া বন্ধ। মিলি চিন্তিত গলায় বলল, আবার কি চিন্তা? সবাইকে সত্য কথা বলতে হবে, এই চিন্তা। মিলি চিন্তিত মুখে বাবার ঘরের দিকে এগোলো।
ইমদাদ প্লেটে পড়ে থাকা তৃতীয় ডিমটিও নিয়ে নিল। 2টা খাওয়া গেলে 3টিও খাওয়া যায়। যাহা 52 তাহা 65। ইমদাদের মনও আজ খুব প্রসন্ন। কেন প্রসন্ন নিজেও ঠিক বুঝতে পারছে না। পুতুলের কাছ থেকে গতরাতের বর্ণনা শোনার পর থেকে মনটা দ্রবীভূত অবস্থায় আছে। নতুন আশার আলো দেখতে পাচ্ছে। আশার আলো ডাক্তার ছোকরা প্রসঙ্গে। চেষ্টা চরিত্র করে পুতুলের সঙ্গে এই ছোকরাকে গেঁথে ফেলা কি খুব অসম্ভব? এই জগতে অসম্ভব বলে কিছু নেই। এই জগতে সবই সম্ভব। চেষ্টা চালাতে হবে, চেষ্টা। সুবহান সাহেব সত্য দিবস বিষয়ে চিন্তা করছেন। তার চিন্তার সূত্রগুলি এখনো স্পষ্ট নয়। তবু তিনি যা ভাবছেন তা হচ্ছে, সপ্তাহের একটি দিনকে কি সত্য দিবস হিসেবে ঘোষণা করা যায় না? যেমন মঙ্গলবার কিংবা বুধবার। এই দিনে কেউ মিথ্যা কথা বলবে না, সবাই সত্য কথা বলবে। সব বড় বড় কাজ ওই দিনটির জন্য নির্দিষ্ট থাকবে। প্রয়োজনে এই দিন আরো বড় করে পৃথিবীময় ছড়িয়ে দেয়া যায়। যেমন বিশ্ব সাক্ষরতা দিবস, বিশ্ব শিশু দিবস। ঠিক এই রকম হবে বিশ্ব সত্য দিবস। এই দিনে পৃথিবীর সব মানুষ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধুই সত্যি কথা বলবে। মিলি ঘরে ঢুকল। বাবা, তুমি চা না খেয়েই চলে এসেছ? টেবিলের উপর রাখ মা, খাবো। নতুন কিছু নিয়ে ভাবা শুরু করেছ? হুম, সত্য দিবস। ভালো। না শুনেই বলে ফেললি ভালো? আগে জিনিসটা কি জানবি, তারপর বলবি ভালো। বস, বুঝে বলছি। আজ আমার সময় নেই বাবা, অন্য একদিন শুনবো। আমি নিজেও এখনো পুরোপুরি নিশ্চিত নই। প্রচুর ভাবনা চিন্তা করতে হবে। দেশটা পড়ে গেছে মিথ্যার খপ্পরে। সত্য আজ নির্বাসিত। সেই নির্বাসিত সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। চা খাও বাবা, চা ঠান্ডা হচ্ছে। ডিশটাই ঠান্ডা হয়ে যাচ্ছে মা। আর চা? আগে ডিশটাকে আমাদের চাঙ্গা করতে হবে। ডিশটা চলে গেছে কোল্ড স্টোরেজে। সেখান থেকে ডিশটাকে বের করে তাকে গরম করতে হবে। প্রতিষ্ঠিত করতে হবে সত্যকে। একবার সত্য প্রতিষ্ঠিত হয়ে গেলে আর চিন্তা নেই। আচ্ছা, আনিস ছোকরা কি ফিরেছে? ওর সঙ্গে কথা বলা দরকার। জি বাবা, উনি ফিরেছেন। ডেকে দেব? না থাক, আমি চিন্তাগুলি আরো গুছিয়ে নিই। এখনো সব এলোমেলো আছে। তুই কাজে যা। তোকে দেখে এখন কেন জানি রাগ লাগছে। মিলি শুকনো মুখে বাবার ঘর থেকে বের হলো। তার নিজের শরীরটা ভালো নেই, জ্বর জ্বর লাগছে। বাবার বকবকানি শুনতে একটুও ভালো লাগছে না। সুবহান সাহেব সন্ধ্যা পর্যন্ত ভাবলেন। মাগরিবের নামাজের পর পারিবারিক সভা ডাকলেন। তিনি একটা স্থির সিদ্ধান্তে এসেছেন। এই সিদ্ধান্তের কথা পারিবারিক সভাতে জানানোই ভালো। পারিবারিক সভাগুলি সাধারণত রাতের খাবারের পরে হয়। এটা জরুরি সভা বলে আগেই শুরু হলো। সবার শেষে রাতের খাওয়া হবে। বসার ঘরে সভা বসেছে। পারিবারিক সদস্যদের বাইরেও কিছু মানুষ আছে, যেমন এমদাদ ও তার নাতনি, আনিসের পুত্রকন্যা। আনিস আসেনি, তার মাথা ধরেছে। সবার শুরুতে উপস্থিত সদস্যদের দস্তখত নেওয়া হলো। যে কোনো পারিবারিক সভার এই অংশটি রহিমার মার খুব পছন্দ। আগে সে টিপসই দিত, এখন দস্তখত দেয়। দস্তখত দেয়া নতুন শিখেছে। দস্তখত দিতে তার বড় ভালো লাগে। পারিবারিক সভার প্রসিডিংস সাধারণত লিখে মিলি। আজ বিলু লিখছে। কে কি বলছে, কি আলোচনা হচ্ছে সবই লিখিতভাবে থাকার কথা। তা সবসময় সম্ভব হয় না। বিলু মিলির মতো দ্রুত লিখতে পারে না। সবার শুরুতে সুবহান সাহেব পুরো ব্যাপারটি ব্যাখ্যা করলেন। তিনি মনে করেন সপ্তাহে অন্তত একটি দিন সত্যি কথা বলার চেষ্টা আমাদের থাকা উচিত, ইত্যাদি। তার দীর্ঘ বক্তৃতার পর তিনি এই প্রসঙ্গে অন্যদের মতামত চাইলেন। কারো কিছু বলার থাকলে সে বলতে পারে, তবে বলার আগে হাত তুলতে হবে। প্রস্তাবের পক্ষে হলে ডান হাত, প্রস্তাবের বিপক্ষে হলে বাঁ হাত। সুবহান সাহেব অত্যন্ত বিরক্ত হয়ে লক্ষ্য করলেন ফরিদ দুহাত তুলে বসে আছে। সুবহান সাহেব বললেন, তুমি কিছু বলতে চাও? জি। প্রস্তাবের পক্ষে না বিপক্ষে? দুটোই। তার মানে রসিকতা করছো নাকি? ফরিদ গম্ভীর গলায় বলল, আপনার সাথে রসিকতা করার অধিকার আমার আছে। সম্পর্ক সেই রকম। তবে আজ আমি আপনার প্রস্তাব একই সঙ্গে সমর্থন করছি, আবার করছি না। তার মানেটা কি? আমার মতে সত্য দিবস থাকা উচিত, এবং পাশাপাশি মিথ্যা দিবস বলে একটি দিবসও থাকা উচিত। তোমার কথা বুঝলাম না। সত্য দিবসে আমরা যেমন সত্য কথা বলবো, মিথ্যা দিবসে আমরা তেমনি শুধু মিথ্যা কথা বলবো।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধুই মিথ্যা। ঘরে মিথ্যা বলবো, বাইরে মিথ্যা বলবো, এমনকি সেদিন যদি মসজিদে যাই সেখানেও মিথ্যা বলবো। সুবহান সাহেব অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইলেন। ফরিদ সেই অগ্নিদৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে বলল, সমস্ত দিন মিথ্যা কথা বলার ফল কি হবে সেটাও বলে দিচ্ছি। মিথ্যা কথা বলার প্রবণতা আমাদের কমে যাবে। অন্যান্য দিনগুলোতে আমাদের মিথ্যা কথা বলতে ইচ্ছে করবে না। পারিবারিক পর্যায়ে যেমন মিথ্যা দিবস থাকবে, তেমনি জাতীয় পর্যায়েও মিথ্যা দিবস থাকবে। সেই দিন দেশের সবচেয়ে বড় মিথ্যাবাদীকে আমরা পুরস্কার দেব, উপাধিও দেওয়া হবে, যেমন মিথ্যা শ্রেষ্ঠ কিংবা জাতীয় মিথ্যক। চুপ করো। চুপ করব কেন? পারিবারিক সভায় আমার কথা বলার পুরো অধিকার আছে। আমি অবশ্যই কথা বলতে পারি। হ্যাঁ, যে কথা বলছিলাম, দেশে একটা মিথ্যা একাডেমি স্থাপিত হবে। সেই একাডেমির কাজ হবে জাতীয় পর্যায়ের মিথ্যুকরা কে কিভাবে মিথ্যা বলছেন তার একটা রেকর্ড রাখা। উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ধরুন, এক নেতা পত্রিকায় একটা বিবৃতি দিলেন, দুদিন পর সম্পূর্ণ অন্যরকম একটা বিবৃতি দিলেন। একাডেমির কাজ হবে এইসব লক্ষ্য রাখা এবং প্রয়োজন বোধে বাংলা একাডেমি পুরস্কারের মতো মিথ্যা একাডেমি পুরস্কার প্রচলন করা যেতে পারে। এই মুহূর্তে একজনের নাম প্রকাশ করতে পারি, যিনি সাধারণত মসজিদে মিথ্যা বলেন। সেই মিথ্যা ফলাও করে রেডিওতে, টিভিতে প্রচার করা হয়। সুবহান সাহেব রাগে কাঁপতে কাঁপতে বললেন, তোমার বক্তব্য শেষ হয়েছে? জি না, আমার আরো কিছু বলার আছে। তুমি যে একটা গাধা তা কি তোমার জানা আছে? দুলাভাই, পারিবারিক সভায় একজন সদস্যকে গাধা বলাটা ঠিক হচ্ছে না। অবশ্যই ঠিক হচ্ছে। বিলু, তুই লেখ, পারিবারিক সভায় ফরিদকে গাধা সাব্যস্ত করা হলো। কাগজপত্রে রেকর্ড থাকা দরকার। বিলু বলল, তুমি একা গাধা বললে তো বাবা হবে না, সবাইকে একমত হতে হবে। তাছাড়া আমি নিজে মনে করি মামার আইডিয়াটার একটা স্যাটারিক্যাল ভ্যালু আছে। কাদের এই পর্যায়ে উঠে দাঁড়ালো এবং গম্ভীর গলায় বলল, আমার মনে হয় মামার মতো বুদ্ধির লোক এই দুনিয়ায় আল্লাহ তাআলা বেশি পয়দা করে নাই। এইটা কাগজে পত্রে ছাপা দরকার। আফা, আপনি আমার মতামত লেখেন। বিলু সুবহান সাহেবের মতামতের পাশে কাদেরের মতামত লিখল। তবে সবাই শুধুমাত্র সত্য দিবসের উপরই সিদ্ধান্ত নেওয়া হলো। ঠিক হলো এই বাড়িতে মঙ্গলবার হবে সত্য দিবস। এই সত্য দিবসে কেউ কোনো মিথ্যা বলবে না। কাদের প্রশ্ন তুলল, জীবন রক্ষার জন্য যদি মিথ্যা বলা দরকার হয় তখন কি করা? এই উত্তরে সুবহান সাহেব বললেন, চুপ কর গাধা। মিলি বলল, পারিবারিক সভায় সব সদস্যদের তুমি গাধা বলছো, এটা তো বাবা ঠিক হচ্ছে না। কাদের অন্ধকার মুখ করে বলল, বিষয়টা নিন্দা হওয়া দরকার। গভীর বিষয়ে পুরো ব্যাপারটা পুতুল লক্ষ্য করছে। এরকম একটা ব্যবস্থা যে কোনো বাড়িতে চালু থাকতে পারে তা তার কল্পনাতেও ছিল না। জীবনকে আনন্দময় করে তোলার এইসব উপকরণ তাকে মুগ্ধ ও অভিভূত করল। শুধু এমদাদ খন্দকার সারাক্ষণ মুখ বিকৃত করে রইলেন এবং রাতে ঘুমোতে যাবার সময় পুতুলকে বললেন, আইজ একটা জিনিস শিখলাম রে পুতুল। পুতুল বলল, কি জিনিস? আইজ শিখলাম যে দলের গোদা যদি বেকুব হয় তাহলে সব কয়টা বেকুব হয়। এই বাড়ির সব কয়টা মানুষ চাপে বোকা। এইটা লক্ষ্য করছোস? পুতুল মুগ্ধ স্বরে বলল, এইসব কাণ্ড কারখানা আমার বড় ভালো লাগছে। এদের নিয়ে কোনো মন্দ কথা তুমি বলবা না দাদা স্যার। বেকুব রে বেকুব বলবো না? এরা বেকুব না দাদা যান, এরা। পুতুল কথা শেষ করল না। তার অনেক কিছু বলার আছে, কিন্তু দাদাজানকে এসব কথার বলার অর্থ হয় না। দাদাজান বুঝবে না। সবাই সব জিনিস বুঝে না। পুতুলের ইচ্ছা করছে তার নিজের যখন একটা সংসার হবে সেই সংসারেও এরকম পারিবারিক সভা হবে। সেই সবার সব বিবরণও এরকম করে লেখা হবে, আলোচনা হবে। জীবনের একঘেয়েমি এইভাবেই দূর করা হবে। একটাই তো আমাদের জীবন, লক্ষ কোটি জীবন তো আমাদের না। কেন আমরা এই জীবনকে সুন্দর করব না? সত্য দিবস খুব কঠিনভাবে পালিত হতে লাগলো। মঙ্গলবার ভোরে ব্ল্যাকবোর্ডে লেখা হয়, আজ সত্য দিবস। কাদের সেই ব্ল্যাকবোর্ড বসার ঘরে ঝুলিয়ে দিয়ে আসে। সত্য দিবস শুরু হয়। কাদের এবং রহিমার মা দুজনে এই দিবস কঠিনভাবে মেনে চলে। যে ইলিশ মাছ অন্যদিন 50 টাকায় আনা হয় সেই মাছ মঙ্গলবারে কেনা হয় 40 টাকায়। মেনু বিস্মিত হয়ে বলেন, আজ মাছ সস্তা নাকি? কাদের উদাস হয়ে বলে, না। মিনু বলেন, তাহলে তুই 40 টাকায় এই মাছ আনলি কি করে? কাদের চুপ করে থাকে।
কথা বলতে গেলেই সমস্যা। থলের বিড়াল বের হয়ে যাবে। সারাটা দিন তার বড়ই অস্বস্তিতে কাটে। রাত 12টায় হাঁপ ছেড়ে বাঁচে। পুতুলও সত্য দিবসের ব্যাপারটা খুব মনে রাখতে চেষ্টা করে। এমনিতেই তার মিথ্যা কথা বলার প্রয়োজন পড়ে না। তবু মঙ্গলবারে সে আরো সাবধান থাকে, যেন ভুলেও কোনো মিথ্যা বের না হয়। পুতুল খুব অবাক হয়ে লক্ষ্য করল, এই মঙ্গলবারেই বেছে বেছে তার দাদাজান বড় বড় মিথ্যা কথাগুলি বলেন। কেন তিনি এমন করেন কি জানে। মিথ্যা কথাগুলি অন্যদিন বললে কি হয়? এই নিয়ে আনিসের সঙ্গে তার কথা হলো। আনিস হেসে বলল, সত্য দিবসের ব্যাপারটা তুমি খুব সিরিয়াসলি নিয়েছো বলে মনে হয়। এটা এমন কঠিনভাবে গ্রহণ করার কিছু নেই। পুতুল বিস্মিত হয়ে বলল, নেই কেন? আনিস হাসতে হাসতে বলল, পুরো ব্যাপারটাই ভুল। ভুল? হ্যাঁ, ভুল। সপ্তাহের একটা বিশেষ দিন সত্য দিবস, এর মানে হচ্ছে সপ্তাহের অন্য দিনগুলোতে মিথ্যা বলা যাবে। সত্য বলতে হবে সত্য দিবসে। ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে না? পুতুল কিছু বলল না। সে খানিকটা ধাঁধায় পড়ে গেছে। এমনভাবে সে ভাবেনি। আনিস বলল, দেখো পুতুল, দিবসের ব্যাপারটাই আমার ভালো লাগে না। একটা বিশেষ দিনকে করা হচ্ছে বিশ্ব শিশু দিবস। সব দিনই তো শিশু দিবস হওয়া উচিত, উচিত না? হ্যাঁ, তা তো ঠিকই। অবশ্য এইসব দিবসের একটা উপকারিতাও আছে। কি উপকারিতা? মনে করিয়ে দেবার একটা ব্যাপার আছে। বছরের একটি বিশেষ দিনকে সত্য দিবস করা মানে বছরের একটি বিশেষ দিনকে সত্য দিবস করার মানে ওই দিনে সত্য কথার প্রয়োজনীয়তার দিকটি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করা। পুতুল বিস্মিত হয়ে বলল, আপনি দুদিকেই যুক্তি দিতে পারেন। আনিস হাসতে হাসতে বলল, তা পারি। এই পৃথিবীতে সবকিছুর অভাব আছে, কিন্তু যুক্তির অভাব নেই। ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যেমন কঠিন যুক্তি আছে, বিপক্ষেও তেমনি কঠিন যুক্তি আছে। আপনি আল্লাহ বিশ্বাস করেন না কেন? তুমি করো? কি আশ্চর্য! আমি করব না? আপনি সত্যি করেন না? না। রাত্রির সঙ্গে এই নিয়ে প্রায় আমাদের ঝগড়া হতো। সে তর্কে হেরে যেত। তর্কে হেরে গেলেই তার অসম্ভব মেজাজ খারাপ হতো। একবার তর্কে হেরে সে কি করলো জানো? আমার খুব দামি একটা পাঞ্জাবি ছিঁড়ে কুটি কুটি করে ফেলল। আনিস অন্যমনস্ক হয়ে পড়ল। রাত্রির কথা সে কখনো মনে করতে চায় না। কিন্তু এই মেয়েটির নানান ভঙ্গিতে রাত্রির কথা মনে করিয়ে দেয়। এটিকে পুতুল ইচ্ছে করেই করে? আনিস খানিকটা অস্বস্তি বোধ করে। পুতুলের চোখে সে এক ধরনের মুগ্ধতা দেখতে পায়। এই মুগ্ধতা সবসময় থাকে না, হঠাৎ ঝিলিক দিয়ে ওঠে। পরক্ষণেই মেয়েটির মুখ বিষণ্ণ হয়ে যায়। আনিস রাত্রির চোখেও এই ব্যাপারটি লক্ষ্য করেছিল। এই মুগ্ধতা দেখার একটা আলাদা নেশা আছে। একবার দেখতে পেলে বারবার দেখতে ইচ্ছা করে। আনিস লক্ষ্য করছে সে ইদানিং নিজের অজান্তেই এই মেয়েটিকে মুগ্ধ করার চেষ্টা করছে। সে জানে ব্যাপারটা ঠিক হচ্ছে না, একেবারেই ঠিক হচ্ছে না। সাবধান হতে হবে, আরো সাবধান হতে হবে। এমদাদ সাহেব তার এ বাড়িতে আসার কারণ পুরোপুরি ব্যাখ্যা করার জন্য যে দিনটি বেছে নিল সে দিনটি মঙ্গলবার, সত্য দিবস। সকালবেলা সোবহান সাহেব বাগানে হাঁটছিলেন। এমদাদ সেখানেই তাকে ধরল। সোবহান সাহেব বললেন, কিছু বলবেন? এমদাদ বিনয়ে গলে গিয়ে বলল, অবশ্যই বলবো। আপনারে বলবো না তো কারে বলবো? আপনি হইলেন বটবৃক্ষ। গৌরচন্দ্রিকার দরকার নেই। কি বলতে চান বলে ফেলুন। এমদাদ হাত কচলে বলল, নাতনিটার একটা ব্যবস্থা করার জন্য জনাবের কাছে আসলাম। জানি মুখ ফুটে একবার বলে ফেলতে পারলে সব সমস্যার সমাধান। বলেই ফেললাম। এখন আপনি হইলেন বটবৃক্ষ। যা করবার আপনি করবেন, আমার কাজ শেষ। আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। কার কি ব্যবস্থার কথা বলছেন? পুতুলের একটা বিবাহ দেয়ার কথা বলতেছি। পুতুলের বিয়ে? কি বলছেন আপনি? ও তো বাচ্চা একটা মেয়ে। মেট্রিক পাশ করেছে, এখন পড়াশোনা করবে। মেয়ে ছেলে পড়াশোনা করে কি করবে জনাব? মেয়ে ছেলেকে তৈরি করা হয়েছে সন্তান পালনের জন্যে। সুবহান সাহেব অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, এইসব বলেছে কি আপনাকে? মেয়েরা কি সন্তান তৈরির মেশিন নাকি? বলতে গেলে তাই। বুঝতেছি আপনার শুনতে খারাপ লাগতেছে, তবে এইগুলি হইল সত্য কথা। আজ মঙ্গলবার, সত্য দিবস। সত্য দিবসে মিথ্যা বলে পাপ করব, আমি এমন লোক না।
তাছাড়া জনাব, আমি বেশি দিন বাঁচব না। মৃত্যুর আগে দেখতে চাই নাতনিটার একটা গতি হয়েছে। এইটা দেখে যেতে পারলে মরেও শান্তি। সুবান সাহেবের চোখের দৃষ্টি থেকে বিরক্ত ভাবটা গেল না, বরং আরো দৃঢ় হলো। তিনি কঠিন গলায় বললেন, এত অল্প বয়সে মেয়েদের বিয়ের পক্ষপাতী আমি না। আমার ফিলোসফি হচ্ছে মেয়েরা পুরোপুরি স্বাবলম্বী হবার পর বিয়ে করবে। পুতুলের পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছি, আমার এখানে থেকেই সে পড়াশোনা করতে পারে। তাছাড়া তার নিজেরও সেরকম ইচ্ছা। আমাকে কিছু বলেনি, তবে আমার স্ত্রীকে বলেছে। ইমদাদের মুখ হা হয়ে গেল। পুতুল তাকে না জানিয়ে ভিতরে ভিতরে এই কাজ করছে তা সে কল্পনা করেনি। ইমদাদ বলল, পড়াশোনার কথা যে বলছেন জনাব, সে তো বিয়ের পরেও হতে পারে। একটা ভালো ছেলে যদি পাওয়া যায়, সে বিয়ের পরেও মেয়ে পড়াবে। সেরকম ছেলে পাবেন কোথায়? এমদাদ নিচু গলায় বলল, হাতের কাছে একজন আছে। আপনি মুখে একটা কথা বললে বিয়েটা হয়ে যায়, আমি নিশ্চিন্তে মরতে পারি। সেই ছেলেকে? মনসুর, আমাদের ডাক্তার। ডাক্তার? জি। পুতুলরে তার খুবই পছন্দ। সব সময় দেখি কুটুর কুটুর গল্প করে। তাই নাকি? এক রাতে মনসুর এই বাড়িতে ছিল। ওই রাতে পুতুল নিজেই ভাত টাত বেড়ে খাওয়ালো। তার থেকে বুঝলাম পুতুলের নিজেরও ইচ্ছা আছে। এখন আপনি যদি একটু বলেন, তাইলেই দুই হাতে এক করে দিতে পারি। কাকে আমি কি বলবো? মনসুরকে বলবেন। আমি বললেই হবে? অবশ্যই। আচ্ছা, দেখি। তা তো দেখবেনই। আপনি না দেখলে কে দেখবে? আপনি হইলেন বটবৃক্ষ। বটবৃক্ষ শব্দটা আমার সামনে দয়া করে আর উচ্চারণ করবেন না। জি আচ্ছা, তবে সত্য কথা না বলেই বা কি করি? আজ আবার মঙ্গলবার, সত্য দিবস। বটবৃক্ষকে বটবৃক্ষ না বললে মিথ্যাচার হয়। সোবান সাহেব কঠিন চোখে তাকালেন। সেই দৃষ্টির সামনে এমদাদ চুপসে গেল। বটবৃক্ষ বিষয়টা নিয়ে আর আগানো ঠিক হবে না। তবে আজ কাজ মন্দ অগ্রসর হয়নি। পর্ব ২১। আড়ি পেতে কিছু শোনার মতো মানসিকতা বিলুন নেই, তবু সে আড়ি পেতেছে। একে আড়ি পাতা বলা বোধহয় ঠিক হচ্ছে না। সে আনিসের ঘরের বাইরে দরজার পাশে ঘেঁষে দাঁড়িয়ে। ভেতরের কথাবার্তা পরিষ্কার শোনা যাচ্ছে। আনিস তার পুত্রকন্যার সঙ্গে গল্প করছে। এমন কিছু গল্প নয়, তবু শুনতে চমৎকার লাগছে। রাত প্রায় ৯টা। ওরা বাতি জ্বালায়নি। ঘর অন্ধকার করে গল্পের আসর জমিয়েছে। বিলুর ইচ্ছা করছে হঠাৎ ঘরে ঢুকে বলে, আমাকে দলে নিন আনিস সাহেব, আমিও গল্প শুনব। তা বলা সম্ভব নয়। সবাইকেই অনেক বিধিনিষেধ মেনে চলতে হয়। মনের অনেক ইচ্ছা মনে চেপে রাখতে হয়। বিলুদের যে টিচার ফিজিওলজি পড়ান, বিলুর খুব ইচ্ছা করে কোনো একদিন তাকে বলতে, স্যার, আপনার পড়ানোর ধরন আমার খুব ভালো লাগে। আমি এই জীবনে আপনার মতো ভালো টিচার পাইনি, পাবো বলেও মনে হয় না। এমন কিছু কথা না যা একজন সম্মানিত শিক্ষককে বলা যায় না। অবশ্যই বলা যায়। বিলু একদিন সেই কথাগুলি বলার জন্য স্যারের ঘরে ভয়ে ভয়ে ঢুকতেই স্যার বাঘের মতো গর্জন করে উঠলেন। কি চাই? বিলু থতমত খেয়ে বলল, কিছু না স্যার। এবার তিনি গর্জন করলেন সিংহের মতো। কিছু না? তাহলে বিরক্ত করছো কেন? গেট আউট! বিলু কেঁদে ফেলেছিল। কি অসম্ভব লজ্জা! গেট আউট বলে তাকে ঘর থেকে বের করে দেয়া। ছি ছি! বিলুর মনে হচ্ছে আজ যদি সে আনিস সাহেবের ঘরে ঢুকে বলে, আপনাদের মজার মজার গল্পে অংশ নিতে এসেছি, তাহলে তিনি হয়তো শুকনো গলায় বলবেন, আপনি কিছু মনে করবেন না, এখন আমাদের পারিবারিক সেশন চলছে, বাইরের কেউ আসতে পারবে না, নিয়ম নেই। আবারও বিলুর চোখে পানি আসবে। ইনি অবশ্য স্যারের মতো গেট আউট বলবেন না। সবাই সবকিছু পারে না। ওই স্যারটা ছিল পাগলা। ক্লাসের মধ্যে একবার একটি মেয়ে শব্দ করে হেসে উঠেছিল বলে তিনি চড় মারার ভঙ্গি করে মেয়েটির দিকে এগিয়ে এসেছিলেন। সেই মেয়ে ভয়ে অস্থির, ঠকঠক করে কাঁপছে। ভাগ্য ভালো, স্যার সেদিন নিজেকে সামলে নিলেন। চাপা গলায় বললেন, কামিজ পরিহিতা সুদর্শনা তরুণী, তোমার কি ধারণা আমি একজন গোপাল ভাঁড়? আমি তোমার সঙ্গে ভাড়ামি করছি? খবরদার, আর যেন হাসতে না দেখি। আরেকবার হাসলে শার্সি দিয়ে টেনে তোমার উপরের পাটির একটা দাঁত তুলে ফেলবো। উইদাউট অ্যানেস্থেশিয়া। অ্যানেস্থেশিয়া দেয়া হবে না।
আনিস সাহেবকে দেখলেই বিলুর ওই স্যারের কথা মনে পড়ে। কেন পড়ে বিলু ঠিক জানে না। দুজনের মধ্যে কোনোই মিল নেই, তবু যেন কি একটা মিল আছে। বিলু ছোট্ট নিঃশ্বাস ফেলে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। আনিস সাহেব বলছেন, আচ্ছা, এখন তোমরা বলো তো, কোন প্রাণী অন্ধকারে সবচেয়ে ভালো দেখতে পায়? নিশা বলল, অন্ধকারে শুধু বিড়াল দেখতে পায়। টগর বলল, বাদুড় এবং পেঁচা দেখতে পায়। এইসব প্রাণীদের মধ্যে সবচেয়ে ভালো কি দেখতে পায়? জানি না বাবা। প্রশ্ন করলেই চট করে জানি না বলা ঠিক না টগর। অনেকক্ষণ প্রশ্নটা নিয়ে ভাববে, তারপরেও যদি না পারো তাহলে বলবে, বলতে পারছি না। নিশা বলল, আমার মনে হয় অন্ধকারে সবচেয়ে ভালো দেখতে পায় বিড়াল। আমারটা হয়েছে বাবা? না, হয়নি। অন্ধকারে সবচেয়ে ভালো দেখতে পায় মানুষ, কারণ সে অন্ধকারে বাতি জ্বালানোর কৌশল জানে। অন্য কোনো প্রাণী তা জানে না, কাজেই মানুষ অন্ধকারে সবচেয়ে ভালো দেখতে পায়। টগর বলল, জোনাকি পোকাও তো অন্ধকারে বাতি জ্বালাতে পারে। আনিস একটু হকচকিয়ে গেল। টগরের এই উত্তর সে আশা করেনি। আনিস বলল, জোনাকি বাতি জ্বালাতে পারে তা ঠিক, শুধু জোনাকি না, অন্ধকারে সমুদ্রের অনেক মাছ যেমন ইলেকট্রিক ইল বাতি জ্বালাতে পারে। কিন্তু এই বাতি প্রকৃতি তার শরীরে দিয়ে দিয়েছে, অন্ধকার হলে আপনাতে জ্বলে ওঠে। প্রকৃতি মানুষের শরীরে এমন কিছু দিয়ে দেয়নি। বাতি জ্বালানোর কৌশল মানুষকে বুদ্ধি করে বের করতে হয়েছে। জোনাকি পোকা এবং ইল মাছের সঙ্গে এখানেই মানুষের তফাৎ। নিশা বলল, প্রকৃতি কি বাবা? আনিস আবার হকচকিয়ে গেল। প্রকৃতি কি, তার উত্তর তিনভাবে দেয়া যায়: আস্তিকের দৃষ্টিকোণ থেকে, নাস্তিকের দৃষ্টিকোণ থেকে এবং এসকেপিস্টের দৃষ্টিকোণ থেকে। সে কোনটা দেবে? কোনটা দেয়া উচিত? আনিস বলল, গল্পগুজব আজকের মতো শেষ। বাবারা, এবার ঘুমোতে যাবার পর্ব। আমি 1 থেকে 20 পর্যন্ত গুনব। এর মধ্যে তোমরা পানি খেয়ে বাথরুম পর্ব শেষ করে ঘুমোতে যাবে। 1, 2, 3, 4, 5, 6। বিলু নিঃশব্দে নিচে নেমে এলো। পথে পুতুলের সঙ্গে দেখা। সে ট্রেতে করে চা বিস্কিট নিয়ে উপরে উঠছে। আনিসের চা। মনে হচ্ছে আনিসের সঙ্গে এমনিতে এক ধরনের সহজ সম্পর্ক স্থাপিত হয়েছে। প্রায় সে উপরে চা নিয়ে আসে। সহজ সম্পর্কের আড়ালে অন্য কিছু নেই তো? বিপত্নিক তৃষিত এই পুরুষ, যৌবনের দুয়ারে এসে দাঁড়ানো সরলা একজন তরুণী। প্রকৃতি কি তার নিজস্ব নিয়মে এদের কাছাকাছি নিয়ে আসবে না? পুতুল। জি আপা। আনিস সাহেবের জন্য চা নিয়ে যাচ্ছ বুঝি? জি। আপনি আমারে কিছু বলবেন আফা? না, কিছু বলবো না, তুমি যাও। বিলু মুখে বলেছে কিছু বলবে না, কিন্তু তার মন চাচ্ছে অনেক সময় নিয়ে পুতুলকে সে গুছিয়ে নারী পুরুষ সম্পর্কের জটিলতার কথাগুলি বলে। এই জটিলতা ভয়াবহ জটিলতা। মানুষ তার সবটা জানে না, কিছুটা জানে। ভালোবাসার মূল কারণগুলির মধ্যে একটি হচ্ছে শরীর। ভালোবাসায় শরীর ছাড়াও অনেক কিছু আছে। সে অনেক কিছু কি কেউ কি জানে? আচ্ছা, আনিস সাহেব নিজে কি জানেন? তাকে দেখে তো মনে হয় তিনি অনেক কিছু জানেন, অনেক কিছু নিয়ে ভাবেন। এইসব নিয়েও নিশ্চয়ই ভেবেছেন। একদিন হুট করে জিজ্ঞেস করে ফেললেই হয়। বিলু একতলায় নেমে অন্যমনস্ক ভঙ্গিতে খানিক হাঁটল। তার মন বেশ খারাপ হয়েছে। কোনো কিছুতেই মন বসছে না। ফরিদের ঘরে আলো জ্বলছে। বিলু মামার ঘরে উকি দিল। মেঝেতে কাদের গালে হাত দিয়ে বসে আছে। ফরিদ শুয়ে আছে বিছানায়। দুজনকেই খুব চিন্তামগ্ন মনে হচ্ছে। বিলু বলল, কি হয়েছে মামা? কিছু হয়নি। মন খারাপ? না। ভেতরে এসে তোমাদের সঙ্গে কি খানিকক্ষণ গল্পগুজব করা যাবে? ইচ্ছা করলে যাবে। পিলু ঘরে ঢুকতে ঢুকতে বলল, আচ্ছা মামা, দেখি তোমার কেমন বুদ্ধি। একটা ধাঁধার জবাব দাও তো। বলো তো, প্রাণীদের মধ্যে কোন প্রাণী অন্ধকারে সবচেয়ে ভালো দেখতে পায়? ফরিদ অত্যন্ত বিরক্ত হয়ে বলল, মানুষ আর কে? অন্ধকারে মানুষ ফস করে একটা টর্চ লাইট জ্বেলে দেয়। এইসব লো লেভেল ইন্টেলিজেন্সের কথাবার্তা আমার সঙ্গে একেবারেই বলবি না।
এত রাগও কেন মামা? রাগ না, মনটা খারাপ। বাবা আবার কিছু বলেছে? হুম। কি বলেছে? কি হবে এসব শুনে? বলো না শুনি। ফরিদ কিছু বলল না। কাদের ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বিলু বলল, বাবা কি অন্যায় কিছু বলেছেন? অন্যায় তো বটেই। দুলাভাই আমার বুদ্ধিবৃত্তি সম্পর্কে অতি কুৎসিত মন্তব্য করেছেন। দুলাভাই বলেছেন আমার মাথায় ব্রেন বলেই কিছু নেই। ব্রেইনের আদলে আমার মাথায় আছে শুধু ডাবের পানি। শুনে আমার মনটাই খারাপ হয়ে গেল। একটা লোক যদি কন্টিনিউয়াসলি বলতে থাকে আমার মাথায় কিছু নেই, তখন কেমন লাগে বলতো? তারপরেও কথা আছে। আমার মাথায় কিছু নেই ভালো কথা। তাই বলে ডাবের পানি থাকবে কেন? এটা তো অত্যন্ত অপমানসূচক কথা। ডাবের পানি বলায় যত মাইন্ড করেছি, মাথা ভর্তি গোবর বললে এত মাইন্ড করতাম না। বিলু হেসে ফেলল। ফরিদ ক্ষিপ্ত গলায় বলল, হাসছিস কেন? একজন ভাবছে আমি একটা ডাব। এর মধ্যে হাসি তামশার কি আছে? নাকি তোরও ধারণা আমি একটা ডাব? বিলু লজ্জিত গলায় বলল, সরি মামা। ২ অক্ষরের একটা শব্দ সরি বললেই সব সমস্যার সমাধান? তুই ভাবিস কি আমাকে? মামা, তুমি শুধু শুধু রাগ করছো। তোমাকে আমি খুবই পছন্দ করি এবং তুমি নিজেও তা ভালো করেই জানো। পছন্দ করিস আর না করিস, কাল ভোর থেকে তোরা কেউ আমাকে দেখবি না। আমি পথে নেমে যাচ্ছি। পথে নেমে যাচ্ছি মানে? রাস্তায় রাস্তায় ঘুরবো। বাড়িতে বসে এই অপমান সহ্য করব না। যথেষ্ট সহ্য করেছি। মানুষের সহ্য শক্তির একটা সীমা আছে। এই সীমা অতিক্রম করা হয়েছে। দেয়ালে আমার পিঠ থেকে গেছে বিলু। কাদের দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ওখন দেওয়াল ভেঙে বাইর হন ছাড়া আর উপায় নাই আফা। তুইও যাচ্ছিস নাকি? হুম। মামারে একলা সারি কেমনে? ভালো। যা কিছুদিন বাইরে থেকে আয়। ফরিদ পাশ ফিরে শুতে শুতে বলল, এই রাতই এ বাড়িতে আমাদের শেষ রাত। দ্য লাস্ট নাইট। ফরিদের কথায় কোনো গুরুত্ব এ বাড়িতে কেউ দেয় না। বিলুও দিল না। কিন্তু পরদিন ভোরবেলা সত্যি সত্যি দেখা গেল ফরিদ এবং কাদের কাঁধে শান্তিনিকেতনের ব্যাগ ঝুলিয়ে ঘর থেকে বেরোচ্ছে। সুবান সাহেবের সঙ্গে তাদের দেখা হলো বারান্দায়। ফরিদ বলল, দুলাভাই, চললাম। যদি কোনো অপরাধ করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। যদিও জানি তেমন কোনো অপরাধ হয়নি। সুবান সাহেব বললেন, কোথায় যাচ্ছ? রাস্তায়। আর কোথায়? আমার ঠিকানা তো দুলাভাই রাজপথে। তবে আপনি যদি এখনো নিষেধ করেন তাহলে একটা সেকেন্ড থট দিতে পারি, থেকে যেতে পারি। সুবান সাহেব অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, তোমাকে যেতে নিষেধ করব কেন? আমি নিজেই তো তোমাকে যেতে বলেছি। তাহলে যাচ্ছি দুলাভাই। আচ্ছা। খুদা হাফেজ। খুদা হাফেজ। সুন্দর সকাল, তাই না দুলাভাই? হ্যাঁ, সুন্দর সকাল। তাহলে রওনা দিচ্ছি। আচ্ছা। কাদের বলল, বাম পাটা আগে ফেলেন মামা। চিরজন্মের মতো বাইর হইতে হইলে বাম পা আগে ফেলতে হয়। ফরিদ বা পা আগে ফেলল। কুহু কুহু করে একটা কোকিল ডাকছে। এই বাড়ির বাগানে একটা পাগলা কোকিল আছে। বসন্তকাল ছাড়া অন্য সব সময় সে ডাকে। কোকিলের ডাকের কারণেই কিনা কে জানে ফরিদের বুক হু হু করতে লাগলো। তার মনে হলো মানুষ হয়ে জন্মগ্রহণ করাটা উচিত হয়নি। তার উচিত ছিল পাখি হয়ে জন্মানো। সেই সব পাখি যারা ঘর বাঁধতে পারে না, যেমন কোকিল। তাহলে ঘর ছাড়ার কষ্টটা পেতে হতো না। যার ঘর নেই তার ঘর ছাড়ার কষ্টও নেই। পাগলা কোকিল ক্রমাগত ডেকে যাচ্ছে কুহু কুহু। ৮ ঘন্টার মতো হয়েছে। দুজন হাঁটছে সমান তালে। একসময় কাদের শুকনো গলায় বলল, আমরা যাইতেছি কই? ফরিদ থমকে দাঁড়িয়ে বিস্মিত গলায় বলল, কি অদ্ভুত কোইন্সিডেন্স। আমিও ঠিক এই মুহূর্তে এই কথাটাই তোকে জিজ্ঞেস করব বলে ভাবছিলাম। আমার জিগাইলে ফায়দা কি? আমি হইলাম একটা চাকর মানুষ। এই কথা ভুলে যা কাদের। এখন আমরা দুইজনই সমান। তুই যা, আমিও তা। দুজনই পথের মানুষ। রাজপথ আমাদের দুজনকে এক কাতারে নিয়ে এসেছে। জ্ঞানের কথা এখন আর ভাল লাগতেছে না মামা। খিদা চাপছে।
ক্ষুধা তৃষ্ণা এইসব স্থূল জিনিস এখন আমাদের ভুলে যেতে হবে রে কাদের। মানিব্যাগ ফেলে এসেছি। কোন কি? সারে সর্বনাশের কথা। অবশ্য নিয়ে এলেও কোনো ইতর বিশেষ হতো না। মানিব্যাগে টাকা ছিল না। তোর কাছে কিছু আছে? কাদের জবাব দিল না। সে একেবারে খালি হাতে আসেনি। তবে সেই কথা মামাকে বলা উচিত হবে কিনা বুঝতে পারছে না। ফরিদ বলল, তোর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে খালি হাতে আসিসনি। দ্যাটস ভেরি গুড। আয়, আপাতত চা খাওয়া যাক। চা খাইয়ে টেকা নষ্টকরণের সার্থকতা কি মামা? চা খেতে খেতে ঠান্ডা মাথায় পরিস্থিতি পর্যালোচনা করব। ভবিষ্যৎ সম্পর্কে একটা পরিকল্পনা করা প্রয়োজন। রাতে কোথায় ঘুমাবো এই নিয়েও ভাবতে হবে। চলেন ফেরত যাই। ফরিদ বিস্মিত হয়ে বলল, কি অদ্ভুত কোইন্সিডেন্স। আমিও ঠিক এই মুহূর্তে এই কথাটাই বলবো বলে ভাবছিলাম। এর ভেতর থেকে যে জিনিসটা দিবালোকের মতো স্পষ্ট হলো সেটা কি জানিস? কাদের বিরস মুখে বলল, জি না। যে জিনিসটা স্পষ্ট হলো তা হচ্ছে পথের মানুষ সবাই একইভাবে চিন্তা করে। ব্যাপারটা আমি চট করে বললাম, কিন্তু যা বললাম তা গভীর দার্শনিক চিন্তার বিষয়। চল চা খাই। চলেন। চা খেতে খেতে ফরিদ বলল, যাবো কিভাবে তা নিয়েও চিন্তা করা দরকার। রিএন্ট্রি কিভাবে হবে তা নিয়ে ভাবতে হবে। ভাবনের কিছু নাই, গিয়ে পাও ধরলেই হইব। পাওটা ধরে বলতে হইব মাপ চাই। চুপ কর গাধা, পা ধরাধরির কিছুই নেই। গ্রেসফুল এন্ট্রির ব্যবস্থা করছি। ঠান্ডা মাথায় চিন্তা করতে দে। আরেক কাপ চা দিতে বল, চিনি বেশি। রক্তে ক্যাফিনের পরিমাণ বাড়াতে হবে। ক্যাফিন চিন্তার সহায়ক। ফরিদকে আরেক কাপ চা দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই তার মুখে মৃদু হাসি দেখা গেল। কাদের বলল, কিছু পাওয়া গেছে মামা? অবশ্যই। কি পাইলেন? পারিবারিক সদস্যদের সাইকোলজি নিয়ে চিন্তা করে বুদ্ধিটা বের করেছি। আমরা চলে আসার পর বাসার পরিস্থিতি কি হয়েছে চিন্তা কর। প্রথমে দুলাভাইয়ের কথা ধরা যাক। উনার অসংখ্য ত্রুটি সত্ত্বেও উনি যে একজন ভালো মানুষ এই বিষয়ে কোনো সন্দেহ নেই। উনার মনের অবস্থা কি? উনার মন হয়েছে খারাপ, খুব খারাপ। মনে মনে বলছেন, এই কাজটা কি করলাম, কাজটা ঠিক হয়নি। এর মধ্যে বিলু এসে কান্না কান্না গলায় বলেছে, বাবা তুমি মামাকে বের করে দিলে, বেচারা এখন কোথায় ঘুরছে কে জানে। বিলু যে এই কথা বলবে তা জানা কথা, কারণ মেয়েটা আমাকে খুবই স্নেহ করে। করে না? জি করে। মিলি আফাও করে। ইয়েস, অ্যানাদার প্লাস পয়েন্ট। মিলিও বলবে, বাবা মামার জন্য আমার মনটা খারাপ লাগছে। এতে দুলাভাই আরো বিষণ্ণ হবে। ক্রমে ক্রমে দুপুর হয়ে গেল, খাবার টাইম। টেবিলে খাবার দেওয়া হয়েছে। আমার অভাব সবাই তীব্রভাবে অনুভব করছে। দুলাভাই অপরাধবোধে আক্রান্ত। এর মধ্যে তোর অভাবও অনুভব করা যাচ্ছে। সত্যি? অবশ্যই। দোকান থেকে এটা এটা আনার দরকার। হাতের কাছে কেউ নেই। দুলাভাই তামাক খাবেন, সে তামাক সাজার কাজটা তোর চেয়ে ভালো কেউ পারে না। কাদের হাসি মুখে বলল, কথা সত্য। কি বলছি মন দিয়ে শোন। এই যখন অবস্থা, তখন হঠাৎ ঘরের কলিং বেল বেজে উঠল। ক্রিং ক্রিং ক্রিং। সবার মুখ আনন্দে উজ্জ্বল। সবাই ভাবছে আমরা বুঝি চলে এলাম। দরজা খুলে দেখা গেল তুই একা দাঁড়িয়ে আছিস। আমি? হ্যাঁ, তুই। তুই গম্ভীর গলায় বলবি, আমাকে দেখে ভাববেন না যে আমরা ফেরত এসেছি। মামা কঠিন লোক। মামা কঠিন লোক। একবার ঘর থেকে বের হলে সে আর ফেরে না। মামা রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি এসেছি মামার একটা বই নিতে। মামা বই ফেলে গেছেন। তোর কথা শেষ হওয়া মাত্র ঘরে খানিক নীরবতা। বিলু তাকিয়ে আছে বাবার দিকে। মিলি তাকিয়েছে বাবার দিকে। তাদের দৃষ্টিতে নীরব অনুনয় ঝরে পড়ছে। দুলাভাই তখন বলবেন, চাই আমি ফরিদকে নিয়ে আসি। দুলাভাই বের হয়ে এলেন এবং হাত ধরে আমাকে টেনে নিয়ে ঘরে ঢুকবেন। যাকে বলে গ্রেসফুল রিএন্ট্রি। বুঝতে পারলি? পারলাম। আপনার বুদ্ধির কোনো সীমা নাই মামা। আরেক কাপ চায়ের কথা কই। আচ্ছা বল। কাদের সত্যি সত্যি অভিভূত। এমন অসাধারণ বুদ্ধির একজন মানুষ জীবনে কিছু করতে পারছে না কেন তা ভেবে এই মুহূর্তে সে কিছুটা বিষণ্ণ বোধ করছে।
নিরিবিলি বাড়ির গেটের বাইরে ফরিদ হাঁটাহাঁটি করছে। কাদের গিয়েছে বই চাইতে। কিছুক্ষণের মধ্যে তাকে ফিরে আসতে দেখা গেল। তার মুখ পাংশুবর্ণ। ফরিদ বিস্মিত হয়ে বলল, ব্যাপার কি রে? ব্যাপার কিছু না। যেভাবে বলতে বলেছিলাম বলেছিলে? হুম। দুলাভাই কি বললেন? বললেন বই নিয়ে বিদায় হ। ফরিদ বিস্মিত হয়ে বলল, বলিস কি? যা ঘটনা তাই বললাম। এই নেন আপনার বই। কাদেরের হাতে বুদ্ধদেব বসু সম্পাদিত সবুজ মলাটের আধুনিক কবিতা। ফরিদ নিচু গলায় বলল, সমস্যা হয়ে গেল দেখছি। কাদের কিছু বলল না। তার খুবই মন খারাপ হয়েছে। ওই ফাজিল কোকিলটা এখনো ডাকছে, কুহু কুহু। রাগে গাটা চলে যাচ্ছে। ফরিদ বলল, কাদের, কি করা যায় বলতো? কাদের ঠু করে একদলা থুতু ফেলল। তার কথা বলতে ইচ্ছে করছে না। দুপুর এবং রাত এই দুবেলা খাবারের টাকা কি তোর কাছে আছে? আছে। তাহলে খামোকা এত দুশ্চিন্তা করছি কেন? রাতটা আগে পার করি। তারপর ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কোনো পরিকল্পনা বের করতে হবে। আমি এই মুহূর্তে কোনো সমস্যা দেখছি না। সমস্যা দেখা দিল রাতে। কোনো সস্তা দরের হোটেলে রাতটা কাটানো যায়, কিন্তু কাদের টাকা খরচ করতে চাচ্ছে না। কতদিন বাইরে বাইরে ঘুরতে হবে কে জানে। হাতে কিছু টাকা থাকা দরকার। মামার উপর এখন সে আর বিশেষ ভরসা করতে পারছে না। এখন মনে হচ্ছে তার বুদ্ধিটাই ভালো ছিল। পায়ের উপর পড়ে যাওয়া এবং কান্না কান্না গলায় বলা, মাফ করে দেন। ঠিক হলো রাত কাটানো হবে কমলাপুর রেল স্টেশনে। খবরের কাগজ বিছিয়ে তার উপর শুয়ে থাকা এমন কোনো কঠিন ব্যাপার না। তবে মশা একটা বড় ধরনের সমস্যা হিসেবে দেখা দিতে পারে। পারে বলাটা ঠিক হবে না। ইতিমধ্যেই দেখা গিয়েছে চারদিকে মশা। স্ত্রী মশারাই কেবল মানুষের রক্ত খায়। কাজেই ধরে নিতে হবে যে মশাগুলি তাকে কামড়াচ্ছে তারা স্ত্রী জাতিভুক্ত। এদের প্রত্যেককেই বেশ স্বাস্থ্যবতী মনে হচ্ছে। ফরিদের ধারণা ইতিমধ্যে তার শরীর থেকে কোয়ার্টার কেজির মতো রক্ত পাচার হয়ে গেছে। কাদের? জি মামা। মশার হাত থেকে বাঁচার জন্য একটা বুদ্ধি বের করেছিলে কাদের। কাদের কিছু বলল না। সে অত্যন্ত বিমর্ষ বোধ করছে। মামার কোনো বুদ্ধির উপরে সে এখন আর আস্থা রাখতে পারছে না। ফরিদ উৎসাহের সঙ্গে বলল, আমরা কি করব জানিস? আমরা মশাদের টাইম দেব। আমরা শোবো এমন জায়গায় যেখানে অনেক লোকজন শুয়ে আছে। কিন্তু এখন শোবো না। এখন শুধু হাঁটাহাঁটি করব। ধর রাত 1টা পর্যন্ত। ইতিমধ্যে মশারা তাদের প্রয়োজনীয় রক্ত অন্যদের কাছ থেকে সংগ্রহ করে রাখবে। আমরা যখন ঘুমোতে আসব তখন তাদের ডিনার পর্ব শেষ। বুঝতে পারলি ব্যাপারটা? পারছি। সবে বুদ্ধির খেলা বুঝলি। সব সমস্যার সমাধান হচ্ছে মাথায়। মশা সমস্যার কি সহজ সমাধান করে দিলাম দেখলি? দেখলাম। তোর মনটা মনে হচ্ছে খারাপ। ঘরে বিছানা মশারি বালিশ ধুইয়া মাটির মধ্যে ঘুম। কিন্তু স্টেশনে গণমানুষের সঙ্গে শুয়ে থাকারও তো একটা আনন্দ আছে। ওদের কাতারে চলে আসতে পারছি, এটা কি কম কথা? হ্যাবনর্সদের চোখের সামনে দেখতে পাচ্ছি। আশ্রয়হীনদের দুর্দশা দেখছি। ওদের সুখ দুঃখে অংশ নিচ্ছি। এটাও তো কম না। মামা চুপ করেন তো। তোর মেজাজ মনে হচ্ছে অতিরিক্ত খারাপ। এটা তো ভালো কথা না। জীবনকে দেখতে হবে, জানতে হবে। এদের নিয়ে আমি একটা ছবি করব বলেও ভাবছি। ছবির নাম তাহারা। ছিন্নমূল মানুষদের ছবি। ওপেনিং শট থাকবে একটা শিশুর মুখ। ও কি, চলে যাচ্ছিস কেন? মেঝেতে খবরের কাগজ বিছিয়ে ঘুমানোটা যতটা কষ্টকর হবে বলে ভাবা গিয়েছিল ততটা কষ্টকর এখন মনে হচ্ছে না। মাথার নিচে শান্তিনিকেতনে ব্যাগ দিয়ে ফরিদ বেশ আরাম করেই শুয়েছে। তার পাশে কাদের। কাদের ঘুমিয়ে পড়েছে। ফরিদের ঘুম আসছে না। সে চোখের উপর কবিতার বইটা ধরে রেখেছে। কবিতা পড়তে নেহায়েত মন্দ লাগছে না। ফরিদের মাথার কাছে এক বুড়ো শুয়েছে। সে স্টেশনেই ভিক্ষা করে। সেও ফরিদের মতোই জেগে আছে। একসময় বলল, ভাইজান কি পড়েন? ফরিদ বলল, কবিতা। একটু জোর দিয়ে পড়েন, আমিও শুনি। আপনার সম্ভবত ভালো লাগবে না। লাগবো, ভালো লাগবো।
ভালো লাগলে শুনুন। এই কবিতা প্রেমেন্দ্র মিত্রের লেখা। হিন্দু? জি, হিন্দু। মালাউনের কবিতা কি ভালো হইব? আচ্ছা, পড়েন। কবিতার নাম কাক ডাকে। খাখা রোদ, নিস্তব্ধ দুপুর, আকাশ উপর করে ঢেলে দেওয়া অসীম শূন্যতা। পৃথিবীর মধ্যে আর মনে, তারই মাঝে শুনি ডাকে শুষ্ক কণ্ঠ, কা কা। গান নয়, সুর নয়, প্রেম, হিংসা, ক্ষুধা, কিছু নয়। সীমাহীন শূন্যতার শব্দমূর্তি শুধু। কবিতা পড়তে পড়তে ফরিদ ঘুমিয়ে পড়ল। কবিতা পাঠের কারণেই হোক কিংবা সারাদিনের পরিশ্রমের কারণেই হোক, ঘুম খুব ভালো হলো, যাকে বলে এক ঘুমে রাত কাবার। ঘুম ভাঙল কাদেরের চিৎকারে। সর্বনাশ হয়েছে মামা, ওঠেন! ফরিদ উঠল। তেমন কোনো সর্বনাশের ইশারা সে দেখল না। কাদের চাপা গলায় বলল, চোর বেবাক সাফা করে দিছে। সাফা করে দিয়েছে মানে? ভালো করে নজর দিয়ে দেখেন মামা। আরে, তাই তো। ফরিদের শান্তিনিকেতনে ব্যাগ নেই, কাদেরের টিনের ট্রাঙ্ক নেই। শুধু তাই না, সবচেয়ে যা আশ্চর্যজনক তা হচ্ছে চোর ফরিদের গা থেকে পাঞ্জাবি এবং কাদেরের শার্ট খুলে নিয়ে গেছে। এই বিস্ময়কর কাজ চোর কি করে করলো কে জানে। অত্যন্ত প্রতিভাবান চোর, এটা মানতেই হবে। ফরিদ বলল, ভালো হাতের কাজ দেখিয়েছে রে কাদের, আই এম ইমপ্রেসড। কাদের শুকনো স্বরে বলল, অল্পের জন্য ইজ্জত রক্ষা হইছে মামা। টান দিয়ে যদি লুঙ্গি লইয়ে যাইতো, তাহলে উপায়টা কি হইতো চিন্তা করেন। ফরিদ শিউরে উঠল। এই সম্ভাবনা তার মাথায় আসেনি। সে ক্ষীণস্বরে বলল, আমার পরনে প্যান্ট, ব্যাটা নিশ্চয়ই প্যান্ট নিতে পারতো না। কি বলিস কাদের? সে শার্ট খুললে নিতে পারে, সে প্যান্টও খুলতে পারে। তাও তো ঠিক। মাই গড, আমার তো চিন্তা করেই গায়ে ঘাম দিচ্ছে। কি করা যায় বলতো? রেলওয়ে পুলিশকে ইনফর্ম করব? কাদের অত্যন্ত বিরক্ত গলায় বলল, চুপ করেন তো মামা। জিন্দিগিতে কোনোদিন শুনছেন পুলিশ চোর ধরছে? আল্লাহ তালা পুলিশ বানাইছে ঘুষ খাওয়ানোর জন্য। পুলিশ কি? দেশ থেকে পুলিশ তুলে দিলে চুলি ডাকিতে অর্ধেক কমে যাইব। গরিব একটা কথা কইছে, কথাটা চিন্তা করে দেখবেন। চোর সবই নিয়ে গেছে, তবে কবিতার বই ফেলে গেছে। ফরিদ কবিতার বই হাতে নিল, তবে কবিতা পড়ার ব্যাপারে সে এখন আর কোনো আগ্রহ বোধ করছে না। প্রচণ্ড ক্ষুধাবোধ হচ্ছে। খালি পেটে কাব্যসঙ্গীত এইসব জবে না, কথাটা বোধহয় ঠিকই। কাদের? সি মামা। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করা যায় বলতো? আর খাওয়া দাওয়া? নাস্তা তো খেতে হবে। 2 গ্লাস পানি খান, পানি হলো খিদার বড় ওষুধ। ফরিদ পরপর 3 গ্লাস পানি খেল। তার খিদে তেমন কোনো 19-20 হলো না। সোনালি ফ্রেমের চশমা পরা প্রফেসর টাইপ এক যাত্রী যাচ্ছে, চিটাগাং থেকে এসেছে মনে হচ্ছে। ফরিদ কবিতার বই হাতে এগিয়ে গেল, নরম গলায় বলল, ভাই শুনুন, আমার কাছে চমৎকার একটা কবিতার বই আছে। বুদ্ধদেব বসু সম্পাদিত আধুনিক কবিতা। নামমাত্র মূল্যে বইটি ছেড়ে দিচ্ছি, আপনি কি আগ্রহী? লোকটি অত্যন্ত বিরক্ত ভঙ্গিতে তাকালো, জবাব দিল না। তবে ফরিদ পরের 1 ঘন্টার মধ্যে বইটি 15 টাকায় বিক্রি করে ফেলতে সক্ষম হলো। বইটি কিনেছে কালো চশমা পরা রূপবতী একজন তরুণী। কাদের তার হ্যান্ডব্যাগ এগিয়ে দিয়েও 5 টাকা পেল।